2025 সালের ডিসেম্বর নাগাদ বাংলাদেশ থেকে হাম রোগ নির্মূল হওয়ার কথা ছিল, কিন্তু 2026 সালের এই সময়ে এসে আমরা দেখছি যে বাংলাদেশে আবার হামের প্রাদুর্ভাব দেখা গেছে এবং আমাদের জনমানুষের ভিতরে কিন্তু নানান রকম আতঙ্ক এবং ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে বোঝার চেষ্টা করব কেন আবার নতুন করে হাম সংকটে পড়ল বাংলাদেশ এবং কিভাবে এখান থেকে আমরা উত্তরণ করতে পারি। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি RICL প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজনে আমরা 3 জন বিশেষজ্ঞকে যুক্ত করেছি যারা আমাদের নানান প্রশ্নের উত্তর দেবেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর জিয়াউদ্দিন হায়দারকে। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সিনিয়র হেলথ স্পেশালিস্ট, বিশ্বব্যাংক। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান, তিনি অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান, তিনি জনস্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞ, চেয়ার ন্যাশনাল ভেরিফিকেশন কমিটি অব দি মিজলস অ্যান্ড রুবেলা এলিমিনেশন এবং তিনি সাবেক পরিচালক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। আমরা 3 জন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আপনাদের 3 জনকে পেয়েছি, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর মোহাম্মদ জাহিদ রায়হান, আপনাকে দিয়ে শুরু করি। আপনি স্বাস্থ্য অধিদপ্তরে আছেন এখন কর্মরত। সর্বশেষ কী অবস্থা আমাদের সাধারণের উদ্দেশ্যে যদি বলেন যে কতজন শিশু আক্রান্ত হয়েছে, মৃতের হার কেমন এবং আপনারা পুরো পরিস্থিতিকে কীভাবে দেখছেন? ধন্যবাদ। আমি লাস্ট 15 দিনের স্ট্যাটিস্টিক্সটা দিলে সবচেয়ে সুন্দর হয়, কারণ একদম আপ টু ডেট এটা আছে। সেটা হলো সন্দেহজনক হামের রোগী ভর্তি হয়েছে 2314 জন, আর এর মধ্যে ল্যাব কনফার্ম কেস 427 জন। আচ্ছা। আর আজকে সকাল পর্যন্ত মৃত্যু 11 জন। এটা হলো সর্বশেষ স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, তাহলে গত 15 দিনে এই যে 2314 জন যাদের সন্দেহভাজন বলা হচ্ছিল, সবাইকে কি টেস্ট করা হয়েছে? সবার টেস্ট হয় নাই। তাহলে সবাইকে টেস্ট করলে সংখ্যা আরও বাড়বে কিনা, এটি কিন্তু আমাদের হয়তো একটু দেখা। সংখ্যা আরও বাড়তে পারে, তবে এই 2314 জনেরই যে টেস্ট করা হবে তা তো না, এর আগেও যারা ভর্তি হয়েছে তাদেরও করা হবে। আচ্ছা, সেটা তো মোটামুটি যেটা আমাদের কাছে যেটা ডেটা আছে সেটা হলো যে টোটাল সন্দেহজনক হামের রোগীর 20-20% মেজলস পজিটিভ হওয়ার কথা। অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান, আপনি চেয়ার ন্যাশনাল ভেরিফিকেশন কমিটি অফ মিজলস অ্যান্ড রুবেলা এলিমিনেশন। আসলেই এই যে হাম সেটা যে বাংলাদেশ থেকে আমরা একেবারে নির্মূল করতে চেয়েছিলাম, সেই কমিটিতেই আপনি আছেন চেয়ার হিসেবে। কিন্তু আমরা এখন যে আবার এই সংকটে পড়েছি, প্রথমেই যে প্রশ্নটি আসবে, অন্যান্য বছর কেমন ছিল আসলে হাম? কি আসলেই আমরা অনেক কমিয়ে ফেলতে পেরেছিলাম? এখন যে আমরা দেখছি এই সংখ্যা কতখানি উদ্বেগজনক এবং এটি অনেক বেশি অস্বাভাবিক ঠেকছে কিনা আপনার কাছে? এই বছর, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই বছর আমরা যেটা দেখছি অবশ্যই এটা একটু বেশি। আমরা যদি গত 3 মাসের যে আমাদের কেসগুলির সাথে কম্পেয়ার করি গত 3 বছরের, তাইলে সেখানে কিন্তু আমরা দেখি যে কেস সংখ্যা বেশ বেড়েছে। আমরা যদি গত ফেব্রুয়ারির কেস দেখি, সেখানে 859টা কেস হয়েছিল, কিন্তু এর আগের বছর ছিল 572টা। আর এই বছর যেটা মার্চ পর্যন্ত, আমাদের মার্চের 28 পর্যন্ত যদি বলি, তাইলে সেখানে 850টা কেস হয়েছে, যেটা গত বছর ছিল 499টা। তো সংখ্যার দিক থেকে যদি দেখি তাইলে সেটা অবশ্যই অনেক বেশি কেস হয়েছে, যেটা আমরা আশা করি নাই। যদিও আমাদের 0 কেস হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। এটা হচ্ছে আমাদের নাম্বার অফ কেসের বিষয়। কিন্তু যদি আমরা ভ্যাকসিনেশন কাভারেজের দিকে দেখি, সেটাও একটা বিষয় আমাদের চিন্তা করতে হবে, কেন কেসগুলি হলো। আমরা যদি দেখি 2023-24 দিকে আমাদের কাভারেজ কিন্তু ন্যাশনাল লেভেলে যেটা আমাদের অ্যাচিভ করার কথা 95%, যেটা হার্ড ইমিউনিটি দেয় এই হামের জন্যে, সেটা কিন্তু আমাদের 97.9 এবং 96.2 ছিল, 2টা ডোজের ক্ষেত্রে। কিন্তু 2025-এ সেটা নেমে গিয়ে আমাদের 92.8 এবং 90.6 চলে আসে। তো এইটা আমরা যখন আবার ডিস্ট্রিক্ট লেভেলে দেখি অথবা উপজেলা লেভেলে ভাগ করে দেখি, তখন কিন্তু আমরা অনেক পকেট পাই যেখানে কাভারেজ অনেক কম। তো এই এত কম কাভারেজ এবং আমাদের যেখানে হার্ড ইমিউনিটি দরকার 95%, এবং আমাদের পারিপার্শ্বিক অবস্থার যদি দেখি, আমাদের কেস দেশের ওভার ক্রাউডিং, আদার থিংস, ম্যালনিউট্রিশন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে এতে কিন্তু এটা এরকম হবে, এটা আশা করা হয়েছিল আগের থেকেই, যেহেতু আমরা
ফল ব্যাক করতেছি আমাদের ভ্যাকসিনেশন কাভারেজে, যেটা অনেক হাই ছিল সবসময়, বাংলাদেশ জি খুব ভালো অ্যাচিভ করতেছিল এখানে। তো এইটা একটা কারণ। আরেকটা কারণ আমি একটু উল্লেখ করতে চাই এখানে, যেটা হচ্ছে যে আমরা গত কয়েক বছর যাবতই দেখছি যে আমাদের ফার্স্ট ডোজ যেখানে আমরা 9 মাসে দিই, তার মধ্যে কেস হচ্ছে 9 মাসের আগে। এবং এইবার যেটা হলো, এখন আমরা দেখতেছি যে আমাদের যতগুলি কেস হয়েছে তার 34%ই হচ্ছে আপনার 9 মাসের নিচে। জি এবং সেটা যদি আমরা আরেকটু এজ গ্রুপ বাড়াই, সেখানে যদি 9 মাস থেকে 11 মাস ধরি, তাহলে সেখানে আরো 18% আসে। মোট 52%ই হচ্ছে আমাদের যেটা হওয়ার কথা ছিল না, সেখানে আমরা পাচ্ছি। তো এগুলি কিন্তু একটা বড় বিষয়, বিশেষ করে ফার্স্ট ডোজের আগে যেটা আছে, এই সাসেপ্টেবল পপুলেশন আমরা বলি যদি থাকে, তাইলে তাদের মধ্যে এটা হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আরো একটা পয়েন্ট যেটা আমি উল্লেখ করতে চাই, যে একটা মিজলস কেস কিন্তু, হাম কেস যেটা বলতেছি, যে সাধারণত 15 থেকে 18টা কেস হতে পারে যদি তারা ভ্যাকসিন দেওয়া না থাকে। তো সেইটাও কিন্তু একটা বড় বিষয়। এবং আপনারা জানেন যত ইনফেকশন ডিজিজ আছে তার মধ্যে মেজলস হচ্ছে হাইয়েস্ট, যেটা জি আমরা বলি সংক্রামক আট সবচেয়ে। হ্যাঁ, জেনারেশন টাইম, মানে এত বেশি এটা ছড়াইতে পারে। তো এই সবগুলি মিলেই কিন্তু আমাদের এই যে আউটব্রেকগুলি হচ্ছে এখন, সেটা দেখা দিচ্ছে। যেহেতু ভ্যাকসিনেশনেরও একটু ঘাটতি পড়েছিল, আপনারা জানেন যে গত বছর এগুলি মিলে শুধু খালি যে ভ্যাকসিনের অভাব ছিল তা না, কিছু কিছু আবার ওখানে আমাদের হেলথ জি অ্যাসিস্ট্যান্টদেরও কিছু স্ট্রাইক চলছিল। তো সব আচ্ছা মিলেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হতো। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আবার আসবো ভ্যাকসিনের যে সংকটটা যেটার কথা আপনি বলছেন, কেন ওটুক হলো এবং আমরা কিভাবে ওখান থেকে সামনে বেরোতে পারি সে বিষয়টা একটু কথা বলবো। আমি আসি ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং আজকেই বিশেষ করে এই সংকটে আপনি জাতির পাশে দাঁড়িয়েছেন এবং স্বাস্থ্যমন্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। স্বাস্থ্যমন্ত্রী কয়েকদিন আগে আসলে বলেছেন এই সংকটের শুরুর দিকে যে গত প্রায় 8 বছর ধরে হামের টিকার ক্ষেত্রে কিছু একটা অসুবিধা হয়েছে। এ বিষয়ে কি বিশেষ কোনো ক্লারিফিকেশন আছে আপনার পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে? আর কোনো বক্তব্য শুনেছেন কিনা যে টিকার সংকটই আসলে মূল কারণ কিনা এটার পেছনে, নাকি আরও কোনো কারণ আছে এই সংকট তৈরি হওয়ার পেছনে এখনকার সময়? না, সংকট তো বিভিন্ন কারণেই তৈরি হতে পারে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে বিশেষ করে যে মিজলস ভ্যাকসিনের শেষ ক্যাম্পেইনটা হয়েছিল 2020 ডিসেম্বর, 2021 জানুয়ারিতে। এবং এই ক্যাম্পেইনটা হওয়ার কথা প্রত্যেক 4 বছর পর পর। আচ্ছা, এবং 2020-21 সালেও যে ক্যাম্পেইনটা হয়েছে, তখন তো তখনকার সরকার তাদের লক্ষ্য, তাদের চিন্তা, তাদের ধ্যান ধারণা কতটুকু জনগণের জন্য ছিল, এগুলো নিয়ে তো আমাদের দেশের সবারই সন্দেহ আছে। তবে আরও একটা বিষয়, তখন তো কোভিড থেকে মাত্র বের হচ্ছে হ্যাঁ, দেশ, তখন কোভিড থেকে বের হচ্ছে, তখন কোভিড চলছে। জি সেটাই। তো ওই সময় ভ্যাকসিনেশনটা যেভাবে করার কথা ছিল, কত এফেক্টিভলি তখন তারা করতে পেরেছে, হ্যাঁ, এ নিয়ে বেশ সন্দেহ আছে। এবং সেটাই আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি মিন করতে চেয়েছেন যে আসলে গত 7-8 বছরে ওরকম এফেক্টিভ আচ্ছা ভ্যাকসিনেশনটা হয়তো আমাদের দেশে হয়নি, বিভিন্ন কারণে হয়নি। তার সাথে কোভিডের সমস্যা, পলিটিক্যাল কমিটমেন্টের সমস্যা, তারপরে ডক্টর মাহমুদ একটু আগে বললেন যে যারা মাঠ কর্মী আছে স্বাস্থ্য অধিদপ্তরে, তাদের মধ্যে অসন্তোষ ছিল, হ্যাঁ, বিভিন্ন কারণে। তারপর আরেকটা বড় কারণ, যেটা আপনার যে ক্যাম্পেইনটা, পরবর্তী ক্যাম্পেইন যে কারণে হয়নি, তার একটা বড় কারণ হলো অর্থায়ন। আমরা জানি যে আমাদের হেলথ সেক্টরে এতদিন ধরে মূলত অর্থায়ন হতো, আমরা বলি ওপি, অপারেশনাল প্রপোজাল, এবং এটা লাইন ডাইরেক্টরের মাধ্যমে হতো। এবং গত সরকার, প্রফেসর ইউনূস ওনার অধীনস্থ যে সরকার, ইন্টারিম সরকার, ওনারা সিদ্ধান্ত নিলেন যে ওনারা ওপি থেকে মাইগ্রেট করে ওনারা ডিপিপি, হ্যাঁ, এই ফরম্যাটে চলে আসবেন, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, আপনার ইন্টিগ্রেট হওয়া উচিত আমাদের সরকার সিস্টেমের সাথে, এবং ডিপিপি হলো আমাদের গভর্নমেন্ট সিস্টেমের সাথে মোর ইন্টিগ্রেশন। হ্যাঁ, কিন্তু আমি যখন একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে মাইগ্রেট করব, সেই মাইগ্রেট করার জন্য আমি কতটুকু রেডি ইন টার্মস অফ আমার যারা এক্সপার্টসরা আছেন, আমার যারা ম্যান পাওয়ার আছেন, তারা এটা কতটুকু রেডি, তাদের নলেজ কতটুকু আছে, হ্যাঁ, তারপরে যেভাবে ফাইন্যান্সিং ফ্লোটা হচ্ছিল, হ্যাঁ, ওইটা আমি নতুন সিস্টেমে গেলে পরে সেই ফাইন্যান্স ফ্লোটা একই রকম থাকবে কি না, আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছে, যারা হেলথ সেক্টরকে ফাইন্যান্স করে, মূলত বিশ্বব্যাংক সহ আরও যারা ডেভেলপমেন্ট পার্টনার্স আছে,
হ্যাঁ, তারা কতটুকু প্রস্তুত, এই রেডিনেসটাকে আসলে সঠিকভাবে বোঝেনি এই আগের সরকার। না বুঝেই আমি বলবো যে টু সাম এক্সটেন্ট এটা আমার কাছে মনে হয় যে কিছুটা ইনএফিসিয়েন্সি, কিছুটা ল্যাক অফ কমিটমেন্ট, কিছুটা বুঝের অভাব, হ্যাঁ, যার জন্য ভ্যাকসিন ফাইন্যান্সিংয়ে কিন্তু একটা বড়, শুধু ভ্যাকসিন না, হেলথ সেক্টরের বিভিন্ন রকম ফাইন্যান্সিংয়ে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। সংকটটা এখন পর্যন্ত আছে। তো এই রকম ভিন্ন ভিন্ন কারণে আপনার যে পরবর্তী ক্যাম্পেইনটা সঠিক সময়ে হতে পারেনি, এবং যার জন্য আমাদের যে ভ্যাকসিনেশন ওভারঅল কাভারেজ সেই ওভার 90% থেকে আমরা চলে আসলাম অলমোস্ট লাইক অ্যারাউন্ড 60%, 59%, 60% চলে আসলো। তো এখানে একটা বড় একটা প্রপোর্শন অফ টার্গেট চিলড্রেন, হ্যাঁ, তারা আনকভার্ড থেকে গেল বা পার্শিয়ালি কভার্ড হলো, এবং সেইটারই যে আপনার খারাপ ইম্প্যাক্ট, যে আউটকামটা আমরা এই বর্তমানে দেখছি। তো যদিও এই মুহূর্তে মিজলস বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসছে, আমাদের মাননীয় এডিশনাল ডিরেক্টর জেনারেল সাহেব বললেন, সংখ্যাগুলো বললেন, আমি তো মনে করি একটা বাচ্চাও যদি কোভিডে ভোগে এর দায় দায়িত্ব আমাদের সবার। একটা বাচ্চাও যদি মারা যায়, সেটা কনফার্মড মিজলসে মারা যাক বা একটা বাচ্চা যদি মারা যায়, তার দায় দায়িত্ব আমাদের সবার, আমাদের। এটা ইটস এ শেম টু দ্য কান্ট্রি। বিশেষ করে আমরা তো বিশ্বের বুকে আমরা কিছুটা গর্বের সাথেই বলতাম যে আমাদের প্রাইমারি হেলথ কেয়ার, ফ্যামিলি প্ল্যানিং, ইমিউনাইজেশন, এগুলো আমাদের সিগনেচার প্রজেক্ট, খুব ভালোভাবে চলে। এবং সেই দেশে আজকে এই অবস্থা, এবং সেটা অতীতের সরকারগুলোর আমি বলবো কিছুটা ভুল সিদ্ধান্ত, কিছুটা ইনএফিসিয়েন্সির জন্য আজকে আমরা এই সংকটে পড়েছি। এটা আমাদের জন্য একটা লজ্জাকর ব্যাপার, এবং এখান থেকে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এখন বেরিয়ে আসতেই হবে, আমাদের কোনো দ্বিতীয় অপশন নেই। জি, আমরা খুব তাড়াতাড়ি আসবো আলোচনায়। আজকেই বিশেষ কিছু ব্যবস্থা আপনারা নিয়েছেন, সেগুলো আমি আসবো আলোচনায়। আমি একটু ডক্টর জাহিদ আপনার কাছে একটু আবার আসি, যে এই যে এরকম একটা সংকটে পড়েছে দেশ, এই ঘটনা কিন্তু আগেও কয়েকবার যে ঘটে নাই তা না, আগেও ঘটেছে। আবার অন্য নতুন অসুখও কিন্তু আসে, যেমন কোভিড যখন এসেছিল হঠাৎ করে এসেছে। এরকম সিচুয়েশনে কিন্তু আমাদের হেলথ সিস্টেম কিভাবে কাজ করবে, কিভাবে রেসপন্স করবে, এটার একটা প্রস্তুতি কিন্তু থাকা দরকার। সেই টাইপের প্রস্তুতি আপনাদের স্বাস্থ্য অধিদপ্তর মন্ত্রণালয় এই সমন্বিত উদ্যোগগুলো কি ছিল কিনা? আমরা কি যথেষ্ট দ্রুততার সাথে উদ্যোগ নিতে পেরেছি, কি মনে হয় আপনার? না, স্যাররা আগে যেটা বললেন খুবই ঠিকই বলছেন, যে হামটা অ্যাকচুয়ালি তো আমাদের দেশ থেকে কমপ্লিটলি ইরাডিকেট হয় নাই। হাম ছিল, কিন্তু সাডেন একটা আউটব্রেক হয়েছে, যে কোনো কারণে হোক না কেন, এগুলো নিয়ে আমরা আলাপ করছি। তো এই আউটব্রেকের যে প্রস্তুতিটা, এটা কিন্তু হামের ক্ষেত্রে আমাদের জন্য অনেকটা সহজ প্রস্তুতি, কারণ হামের যে বেসিক ম্যানেজমেন্ট, এটা কিন্তু একদম ইউনিয়ন বা উপজেলা হেলথ লেভেলেও সম্ভব। যে ফিভার অ্যান্ড র্যাশ ইনিশিয়াল যে সিমটম, সেটার ম্যানেজমেন্ট কিন্তু স্পঞ্জিং, প্যারাসিটামল, নিউট্রিশন, প্লেন্টি ফ্লুইড ইনটেক, এগুলো। তো এগুলো কিন্তু আমাদের শুধু উপজেলা লেভেলের ডাক্তার সাহেবরাও না, হেলথ ওয়ার্কাররা যারা, যেমন সিএসসিপি, ফ্যামিলি ওয়েলফেয়ার স্টাফ, অন্যান্য হেলথ স্টাফ যারা, ওনারা কিন্তু ওয়েল ওরিয়েন্টেড, এবং ওনারা কিন্তু ফ্রিকোয়েন্টলি এটা প্রচার করছেন, এখন আরও প্রচার করছেন। সুতরাং এটা সমস্যা না। আরেকটা যেটা এই আউটব্রেকের ক্ষেত্রে যেটা হলো, যখন আমরা দেখলাম যে হামের রুগী প্রচুর আসা শুরু করছে, তখন কিন্তু আমরা ইনস্ট্যান্ট বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরে উপজেলা কিছু কিছু হেলথ কমপ্লেক্সে আমরা কিন্তু মেজেলস ওয়ার্ড চালু করছি। আচ্ছা। এবং মেজেলস ওয়ার্ড চালু করতে খুব একটা এক্সট্রা এক্সপেন্ডিচারই দরকার হয় না, ওখানে শুধু আমরা আইসোলেট করতেছি পেশেন্টগুলোকে। তো এটার জন্য আলাদা আমাদের কোনো কিন্তু অর্থনৈতিক অর্থ ব্যয়ও আমাদের হচ্ছে না। আর কমপ্লিকেশনস যেগুলো নিয়ে আমরা খুব বেশি ওরিড, স্যার যেটা বললেন যে একটা বাচ্চা মারা গেলেও এটা আমাদের দায়। তো সেই ক্ষেত্রে পেশেন্টের স্পেশাল ম্যানেজমেন্ট লাগছে, নিউমোনিয়া হলে আইসিইউ সাপোর্ট লাগছে। তো সেইগুলোর লিমিটেশন, কনস্ট্যান্টস তো আমাদের আছেই, কিন্তু তারপর আমরা কিন্তু একদম মানে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা কিন্তু অনেকগুলো আইসিইউ আমরা চালু করছি, এবং সেখানে কিন্তু রুগীগুলো ভর্তি হচ্ছে, এবং প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেও এখন কিন্তু আইসিইউ আছে। কিন্তু আমাদের সমস্যা হলো ম্যান পাওয়ার, কিন্তু আমরা এখন অন্য জায়গার থেকে ম্যান পাওয়ার শিফট করে এখানে দেওয়ার চেষ্টা করছি। তো এই পার্সেন্টেজটা কিন্তু খুব কম, মানে
হামের কমপ্লিকেশনস যেটা, এটার পার্সেন্টেজ খুব কম। সুতরাং আমাদের হিউজ অ্যামাউন্ট অফ আউটব্রেক যেটা আমরা দেখছি, এটার ম্যানেজমেন্ট কিন্তু খুব স্কিলফুলি এবং ভালোভাবেই চলছে। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স দেখলেই বোঝা যাবে। আর এ ব্যাপারে কিন্তু সবাই ওয়েল অ্যাকাস্টমড। এটা এমন না যে কোভিডের মতো একেবারে নতুন কিছু নতুন আসছে তা কিছু তো না, নতুন কিছু না। আপনার কথায় কিন্তু খানিকটা ভরসাও পাচ্ছি আসলে, এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণকে আমরা এই বার্তাটা দিতে পারি যে আতঙ্কিত হওয়ার মতো আসলে তেমন কিছু ঘটে নাই এখানে। এটা ম্যানেজ করার মতো পুরো ব্যবস্থাপনাই আমাদের সরকারের ভিতরে আছে। রিসোর্স অ্যালোকেশন কিন্তু ফুললি অ্যাওয়ার্ড থাকতে হবে, ফুললি সচেতন থাকতে হবে। এটা আমি এই প্রসঙ্গ ধরে ডক্টর জিয়া হায়দার আপনার কাছে আবার একটু আসি, তারপর আমি ডক্টর মাহমুদের কাছে যাব। যে সরকারের এই একটা কুইক পদক্ষেপ, যেটা খুব দ্রুত যেই পদক্ষেপ, এটি কিন্তু এরকম পরিস্থিতিতে খুব দরকার। সেরকম কি পদক্ষেপ আপনারা নিয়েছেন? সরকার এখন কি ভাবছে, এবং যেই পদক্ষেপগুলোর কথা ডক্টর জাহিদ বললেন, এই পদক্ষেপগুলোকে ফ্যাসিলিটেট করার জন্য মেকানিজমটা সরকার কিভাবে চিন্তা করছে এই মুহূর্তে? আউটব্রেকটা আমাদের রিপোর্টেড হয়েছে কত, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে, কত এরকম সময় ধরেই 3 পত্রিকা সপ্তাহ আসছে। 3 সপ্তাহ হয়ে গেল না? তো আমার মনে হয় যে যদি আমরা দেখি যে এইটা সারফেসড হয়েছে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, এবং আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে যে কোনো এই ধরনের আউটব্রেককে অ্যাড্রেস করার জন্য এত অল্প সময়ে কখনো কোনো সরকার কিন্তু দাঁড়ায়নি। আচ্ছা, তো আমরা মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার নির্দেশে, ওনার সরাসরি তত্ত্বাবধানে আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে যোগাযোগ করেছি। যেমন বাংলাদেশে ইউনিসেফ, ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন প্রকিউর করা হয় অনেক আগে থেকেই, তাদের কোপেনহেগেন সাপ্লাই চেইনের মাধ্যমে। গাভি গ্লোবাল ভ্যাকসিন অ্যালায়েন্স, তারা বাংলাদেশকে ভ্যাকসিন সাপোর্ট দেয়। হ্যাঁ, তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, হ্যাঁ, তারা কোভিডের সময় বড় ধরনের অর্থায়ন করেছিল এবং সেখান থেকে কিছু টাকা বেঁচে গিয়েছে, প্রায় 604 কোটি টাকার মতো। আচ্ছা। হ্যাঁ, সেটাকে রিঅ্যালোকেট করে এখন ভ্যাকসিন কেনার জন্য বলা হয়েছে। তো আমরা আজকে সকালেই আমরা ইউনিসেফ, তারপরে মিনিস্ট্রি অফ হেলথ, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ ইউনিসেফের যারা রিলেভেন্ট স্টাফ আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে রিলেভেন্ট স্টাফ আছে, সবাইকে নিয়ে আমরা আজকেই বসেছিলাম। সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের সাথে কনসাল্ট করা হয়েছে। হ্যাঁ, তারপর গাভি, তাদের সাথেও আজকে সকালেই কনসাল্ট করা হয়েছে, এবং কয়েকটা বেশ, আমি বলবো যে খুব কুইক এবং জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন একটা সিদ্ধান্ত হলো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন 5ই এপ্রিল থেকে দেশব্যাপী এমার্জেন্সি মিজলস ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আচ্ছা, আমাদের কাছে তথ্য আছে, ডেটা আছে যে কোন উপজেলাতে সবচেয়ে বেশি কেস, সাসপেক্টেড কেস আইডেন্টিফাইড হয়েছে। ওইটার মাধ্যমে আমরা একটা প্রায়োরিটাইজড লিস্ট তৈরি করব উপজেলার। যেসব উপজেলা বেশি অ্যাফেক্টেড সেখান থেকে শুরু হবে ভ্যাকসিন দেওয়া। এবং ভ্যাকসিন দেওয়ার জন্য যে মাইক্রো প্ল্যান, এইটা এর আগের রাউন্ডের যে ক্যাম্পেইন ছিল, সেই প্ল্যানগুলো মিনিস্ট্রি অফ হেলথ, ডাইরেক্টর জেনারেল, ডিজি হেলথ অফিসে আছে। তো সেইটার উপরেই আমরা উইল বিল্ড অন দ্যাট পাস্ট এক্সপেরিয়েন্স। আমাদের যারা মাঠ লেভেলের হেলথ অ্যাসিস্ট্যান্টরা আছে, যারা টিকা দেয়, হ্যাঁ, তারাও প্রস্তুত। তো আমরা 5ই এপ্রিল থেকে ভ্যাকসিন দেওয়া শুরু করব। প্রথমে একটু সংকট ছিল যে ভ্যাকসিন কোত্থেকে আসবে, কারণ ইউনিসেফ তারা নতুনভাবে, যে আমি বললাম যে 604 কোটি টাকা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের, এটা ইউনিসেফের মাধ্যমেই ক্রয় করা হবে, ডাইরেক্ট, আমরা বলি ডাইরেক্ট কন্ট্রাক্টিং ভায়া ইউনিসেফ। তো এখানে কিছু সময় লাগবে ভ্যাকসিন অর্ডার প্লেস করা, হ্যাঁ, সেটা শিপমেন্ট হওয়া। তো ইন্টারিম মেজার হিসাবে আমরা দেখলাম যে গাভীর কাছে বাংলাদেশেই আচ্ছা, প্রায় 21.9 মিলিয়ন ডোজেস ভ্যাকসিন আছে। এই ভ্যাকসিনটা রাখা হয়েছে আগামী ক্যাম্পেইনের জন্য, আগামী জুলাইতে যে ক্যাম্পেইনটা হবে, ওই ক্যাম্পেইনের জন্য এই ভ্যাকসিনটা রাখা হয়েছে। তো আজকেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজকে চিঠিটা চলে গেছে, গাভীর কাছে একটা রিকোয়েস্ট লেটার গিয়েছে যে আমাদেরকে এই ভ্যাকসিনটা ধার হিসেবে দাও, এবং ইউনিসেফের মাধ্যমে যে ভ্যাকসিন আমরা ক্রয় করব, ওইটা শিপমেন্ট হওয়ার পর আমরা এই ধার পরিশোধ করে দেব। তো এইটা একটা গেল। এবং ভ্যাকসিন দেওয়ার জন্য সিরিঞ্জ দরকার, অন্যান্য অ্যাক্সেসরিজ দরকার, সেগুলো গাভীর মাধ্যমে এবং অন্যান্য আমাদের যে মার্কেট বেস সোর্সেসগুলো আছে সেখান থেকে আমরা এগুলোকে জোগাড় করবো। এই সিদ্ধান্ত মোটামুটি হয়ে গেছে। এর সাথে সাথে যেটা আমরা আরও করতে চাই,
আমাদের এডিশনাল ডিজি সাহেব বলেছেন যে প্যানিক, হ্যাঁ, আতঙ্কিত হওয়া। তো একটা বাচ্চার তো জ্বর বা র্যাশ বিভিন্ন কারণেই হতে পারে, এটা যে শুধুমাত্র মিজলস ভাইরাসের জন্য হয়েছে তা তো না। হ্যাঁ, তো সেইটাতে আতঙ্কিত না হওয়া, এই জন্য আমাদের ব্যাপকভাবে ক্যাম্পেইন করা দরকার। আমরা মিডিয়াকে আজকে আমরা রিকোয়েস্ট করেছি যে মিডিয়া এই জন্য খুব বড় ধরনের রোল প্লে করতে পারে, হ্যাঁ, মানুষকে বোঝানো, শান্ত থাকার জন্য, এইটা একটা। তারপরে আছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা। কোভিডের সময় আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছিল, আইসোলেট করা। কোভিডের পরবর্তীতে ওগুলো অনেক জায়গাতেই ডিসম্যান্টেলড হয়ে গেছে, আমাদের ওরকমভাবে আইসোলেট ওয়ার্ডগুলোকে মেনটেন করা হয় না। আজকেই নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা হসপিটালে যাতে করে মিজলস যে সাসপেক্টেড পেশেন্টরা যাতে আসবে তাদেরকে আইসোলেট রাখার ব্যবস্থা যাতে করা হয়, এগুলো করা হয়। তো আরেকটা যেটা, সেটা হলো আমাদের দেশে যেহেতু মিজলস এতদিন তেমন বেশি হয়নি, আমাদের ডাক্তার বা আমাদের নার্স বা আমাদের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অনেকেই আছে যে মিজলস ঠিকমতো ম্যানেজমেন্ট হয়তো তাদের একটু রিফ্রেশার দরকার। তো এই রিফ্রেশার জন্য তাদেরকে একটা প্রোটোকল, খুব সিম্পল একটা প্রোটোকল প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে অ্যাভেলেবল করা স্বাস্থ্যকর্মীদের জন্য, যাতে সবাই একটা ইউনিফাইড ওয়েতে কোভিড যে বাচ্চারা আসবে, কোভিড বলছি সরি, মিজলসের যে পেশেন্টরা আসবে তাদেরকে ম্যানেজ করতে পারে। সো মাল্টিপ্রন আপনার কাজ চলছে। এটা সরকারের একার দায়িত্ব না, সরকার একা পারবে না। এখানে সরকার, বাংলাদেশে সুবিস্তৃত এনজিও নেটওয়ার্ক আছে, আমাদের সিভিল সোসাইটি আছে, আমাদের মিডিয়া আছে, আমাদের লোকাল পলিটিক্যাল লিডার্সরা আছেন, এখন এমপিরা আছেন, হ্যাঁ, সবার পার্টনারশিপের মাধ্যমেই আমাদের যে বর্তমান সংকট, এই সংকটকে আমাদের মোকাবিলা করতে হবে, এবং সেইটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ডিরেকশন। জি, অনেক ধন্যবাদ ডক্টর জিয়া হায়দার। আমরা বুঝতে পারছি যে বেশ একটা বহুমুখী উদ্যোগের মধ্যে কিন্তু এখন অলরেডি আছি আমরা, এবং এটা নিশ্চয়ই আমাদেরকে সংকট উত্তরণে সহযোগিতা করবে। আমরা এবার ডক্টর মাহমুদুর রহমান আপনার কাছে একটু আসতে চাই। আমরা তো এখনকার সংকট মোকাবেলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা শুনলাম। আমরা কিন্তু ঐতিহ্যগতভাবে বাংলাদেশের যে টিকা ব্যবস্থাপনা, আমরা টিকার মধ্য দিয়ে অনেকগুলো অসুখকে পৃথিবীর অন্য দেশের আগে এবং অন্য দেশের তুলনায় আরও বেশি সফলভাবে পরাস্ত করতে পেরেছি। কিন্তু তারপর এই যে মিজলস যে ফিরে আসলো, হাম ফিরে আসলো, অন্য কোনো অসুখও আবার ফেরত আসবে কিনা, ধনুষ্টঙ্কার নিয়ে আমাদের আবার নতুন কোনো সংকট তৈরি হবে কিনা, আমাদের আমরা অন্য আরও যেই 6-7টা অসুখের কথা আমরা এতদিন ধরে অত বেশি ভাবি নাই, সেই সব অসুখ নিয়েও কি আমাদের ভাবতে হবে কিনা, আমাদের টিকা ব্যবস্থাপনাটা কি ঠিক আছে নাকি এখানে কোনো ভঙ্গুরতা তৈরি হয়েছে, সে ব্যাপারে যদি একটু মন্তব্য করেন। ধন্যবাদ। আমরা যদি দেখি যে টিকার যে ব্যবস্থাপনা বাংলাদেশে যেভাবে টিকা দেওয়া হয়, যে পদ্ধতিতে দেওয়া হয় স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে, এটা কিন্তু একটা ইউনিক সিস্টেম, যেটা কাভার করে পুরা মাসে সব কাভার হয়ে যায় ওই এরিয়াটা। তো এই সিস্টেমটা কিন্তু চলমান আছে। এইটা ভালোভাবে কিছু অ্যাকাউন্টেবল করতে হবে, যাতে অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো যায়, যাতে এবং কিছু ইন্ডিকেটরের বেসিসে এটা মনিটরিংও দরকার লাগবে, যাতে এটা দেখা যায় যে ঠিক মতো হচ্ছে কিনা। আর আমি আরেকটা পয়েন্ট বলবো যে আমরা বলি টার্গেটেড ইন্টারভেনশন, যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে যদি আমরা একটু বেশি অ্যাটেনশন দেই, তাইলে আমাদের যে গ্যাপগুলি আছে সেগুলো আমরা পূরণ করতে পারবো খুব তাড়াতাড়ি। এখানে একটা কথা বলা ভালো, আপনি যেটা বললেন, এক একটা ডিজিজ কিন্তু এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স। মিজলসের যে ক্যারেক্টারিস্টিক্স সেটা একটু ভিন্ন দেন অন্য ডিজিজগুলির চাইতে। ফিরে আসার ব্যাপারে কোনো কোনো ডিজিজ আছে যেগুলো লাইফ লং ইমিউনিটি দেয়, ওটা আর লাগে না, একবার দিলেই হয়, যেটা স্মল পক্সের বেলায় ঘটে গেছে। এরপরে ধরেন আমরা চিকুনগুনিয়ার কথা বলি, চিকুনগুনিয়া যদি কারো হয়ে যায় তার কিন্তু আরেকবার হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তো চিকুনগুনিয়া ভ্যাকসিনও কিন্তু চলে আসতেছে। তো এই এই বিষয়গুলি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যে এটা ডিজিজের ক্যারেক্টারিস্টিক্স। এখানে আরেকটা বিষয় আছে, এই হামটা যেটা হচ্ছে যে হামের যখন র্যাশ হয় তার 4 দিন আগের থেকে কিন্তু এটা ছড়াইতে থাকে, জি, এবং র্যাশ চলে আসার পরে 4 দিন। এই সময়টা কিন্তু আমাদের যে আমরা যেটা মেসেজ দিচ্ছি সেখানে কিন্তু জনগণকে ভালোভাবে জানাতে হবে যে এই সময়টাকে তারা যতটুকু আলাদা করে রাখতে পারে, এটা যদি সন্দেহজনক হয় তাইলে আলাদা করে রাখবে অন্য বাচ্চাদের থেকে, তাইলে কিন্তু এটা ছড়ানোটা অনেক কমে যাবে। অন্য সময় কিন্তু এতটা ছড়ায় না। এটা কিন্তু একটা মেজর কমিউনিকেবল পিরিয়ড। আর ওই সময়টায় থাকে যেটা আমরা প্রথম বললাম 4 দিন আগে র্যাশের, সেখানে তার জ্বর থাকতে পারে, নাকে দিয়ে পানি পড়া থাকতে পারে, কাশি থাকতে পারে। এই ধরনের সমস্যাগুলি যখন হবে, সেটা মেজর যদি নাও হয়, তাকে ওই সময়টা যদি ব্যবস্থা নাও হয় তাহলে সেখান থেকে কিন্তু উত্তরণ হয়ে যাবে। এখন এটা কিন্তু খুবই কেয়ারফুলি আমাদের জনগণকে এবং যারা এটার সাথে সম্পৃক্ত আছে সবাইকে এই বিষয়টা অবহিত করতে হবে, যাতে
তারা এইটা ওই ব্যবস্থা নিলে আমাদের সংক্রমণের হারটা অনেক কমে যাবে। আর সাথে সাথে যদি আমরা ভ্যাকসিন দিতে পারি, আর যেই বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম যে জি। আসলে প্রথম ডোজের আগেই আমাদের কেস হয়ে যাচ্ছে, এইটা কিন্তু এখন ডাব্লিউএইচওরও একটা রিকমেন্ডেশন এসছে। আমাদের লাস্ট মিটিংও আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে ক্যাম্পেইনে তো অবশ্যই 6 মাস থেকে দেওয়া হবে, 6 মাস থেকে 8 মাস পর্যন্ত কাভার করা হবে। এমনকি ইমার্জেন্সি ভ্যাকসিন যেটা আমাদের অন্যান্যরা বললেন, যেটা আমাদের নির্দেশনা চলে আসছে, সেখানেও কিন্তু এই 6 মাস থেকে 9 মাস কাভার করতে হবে। তবে রুটিন ভ্যাকসিনেশনে এটা আনার জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। এবং আমরা সাইন্টিফিক্যালি দেখেছি, বাংলাদেশে কিন্তু স্টাডি হয়েছে যে 6 মাস থেকে ফার্স্ট ডোজ দিলে সেকেন্ড ডোজ যদি আমরা 9 মাসে দেই, তাহলে আমাদের কাভারেজ কিরকম হয়? কাভারেজ কিন্তু অনেক ভালো ইফেক্টিভনেস হয় ভ্যাকসিনের। সেখানে প্রায় 94%-এর উপরে কিন্তু আমাদের ভ্যাকসিনের ইফেক্টিভনেস থাকে। সুতরাং এইগুলি কিন্তু আমাদের জন্য অ্যাডভান্টেজ। আমরা ভবিষ্যতে যদি এগুলিকে ভালোভাবে কন্টেইন করতে পারি। আর ভঙ্গুরের কথা যেটা বলছেন, এটা সিস্টেম কিন্তু খুব ভালো। খালি দেখতে হবে যে সিস্টেমটা প্রপারলি আমরা মনিটর করতেছি কিনা। আচ্ছা। এই মনিটর করলেই কিন্তু আমরা আমাদের অ্যাচিভমেন্টে আমরা পৌঁছাতে পারবো। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাহমুদুর রহমান। ডক্টর জাহিদ রায়হান, আমরা এই যে বলছি যে মনিটরিংয়ের যে বিষয়টা, এটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আরেকটা হলো জনগণকেও সম্পৃক্ত করার যে বিষয়। আমি একটু পরে আরও একটা প্রসঙ্গ আনবো, যেটা হয়তো আরও বেশি সিরিয়াস। ভ্যাকসিন ব্যাপারে মানুষের ভিতরে কিছু ভুল ধারণাও তৈরি হয়েছে নতুন করে, যেটা আগে আমাদের সংকট ছিল না। কিন্তু আমি যেমন ছোটোবেলায় যেভাবে দেখেছি, আপনার শিশুকে টিকা দিন, যে একটা সুন্দর একটা সাইন, একটা সুস্থ একটা বাচ্চা তার চারপাশে সুরক্ষা দিয়ে রেখেছে ভ্যাকসিন, এই সাইনটা কিন্তু এখন সব জায়গায় আগের মতো ওইভাবে দেখা যায় না। আমরা কি একটুখানি গা ছাড়া দিয়েছিলাম কিনা, যে আমরা তো ভ্যাকসিন এরকম 95% আমরা তো খুব ভালো করছি, আমাদের ভিতরে এই আত্মতুষ্টি আমাদের কিছুটা সংকট তৈরি করেছে কিনা, এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে? না, অ্যাকচুয়ালি আমরা ছোটবেলায় আপনি যেমন দেখছেন, আমরা একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে যাচ্ছে চারিদিকে, আপনার বাচ্চাকে টিকা দিন। তো তখন কিন্তু আমাদের ফিল্ড স্টাফ এত ব্যাপক ছিল না। আমাদের কিন্তু এখন প্রচুর ফিল্ড স্টাফ, এবং জিয়া স্যার এটা নিয়ে কাজ করছেন আমি জানি। ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং সিএসসিপি, কমিউনিটি হেলথ প্রোভাইডার যারা, এরা মিলে অসংখ্য হিউজ একটা ফিল্ড ওয়ার্কার তারা কাজ করছে। তো ওনারা কিন্তু দিনরাত 24 ঘন্টা কাজ করছেন, এবং একদম প্রান্তিক লেভেলে যেসব ফ্যামিলি বসবাস করে তাদের সাথে তাদের শুধু অফিস আওয়ারে না, দিনরাত 24 ঘন্টায় তাদের কন্ট্যাক্ট হচ্ছে। সুতরাং সবাই কিন্তু জানে যে বাচ্চাকে টিকা দিতে হবে, কিন্তু এর সাথে আমাদের সোসাইটির কনসিয়াসনেসটাও এখানে আমল নিতে হবে। যেমন আমি বলি, এটা রুটিন ভ্যাকসিনেশন প্রোগ্রামে 8-12% ড্রপ আউট হয়, এটা রুটিন ড্রপ আউট হয়। তো এই ড্রপ আউটটা কেন হচ্ছে, এটা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা সচেতনতার অভাব। এই সচেতনতার অভাবের জন্য এটা কিউমুলেটিভ ইফেক্ট এই 4 বছর পর পর হচ্ছে, তারপর আমরা ক্যাম্পেইনে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের উদ্যোগের ঠিক অভাব না, উদ্যোগটা বলতে পারেন ইট ইজ এ ট্রান্সফরমেশন অফ ইয়োর পোস্টারিং ইনটু ম্যান পাওয়ার ইফেক্ট। তবে তারপরেও আমার মনে হয় যে এটা বিভিন্ন যে গণমাধ্যম এবং বিভিন্ন মিডিয়াতে সরকারি উদ্যোগে এই ক্যাম্পেইনগুলো চালু রাখা বোধহয় এটা সবসময় বোধহয় একটা উচিত এবং একটা ইতিবাচক ভূমিকা রাখবে, সেখানে নিশ্চয়ই আপনারা কাজ করবেন। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে, নিশ্চয়ই মানুষের কাছে বার্তাগুলো যাচ্ছে, কিন্তু এটার যেই সুফল সরাসরি মানুষের কাছে, যেই মানুষটার এখনই যেই বাচ্চাটা আক্রান্ত হয়েছে, সেই মানুষটাকে নির্ভর করার জন্য, সেই বাবা মাকে যদি আপনি একটু আশ্বস্ত করতে চান, তাহলে আপনার কি বার্তা থাকবে? সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের বার্তা যাবে তাদের কাছে? বার্তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের আমি বলবো যে এটা আমাদের ওভারঅল জেনারেল প্র্যাকটিস। আমরা সবসময় একটু রিঅ্যাক্টিভ পলিসি করি, রিঅ্যাক্টিভ প্ল্যানিং করি। বিশেষ করে স্বাস্থ্যক্ষেত্রে আমরা আমাদের যে প্রোগ্রামগুলো আছে, দেখবেন যে প্রচুর ভার্টিক্যাল প্রোগ্রাম, এবং আমাদের অনেক প্রোগ্রামই আছে যেগুলো ট্রিগার্ড বাই ডোনার সাপোর্ট, হ্যাঁ, ফ্র্যাগমেন্টেড। ইভেন এই যে টিকা কর্মসূচি, হ্যাঁ, এটা এখনও ক্যাম্পেইন মোডে চলে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সিস্টেম স্ট্রেংথেনিং ইজ দ্য ওয়ে টু গো। এই যে আমরা বিএনপির তরফ থেকে যে বলে আসছি যে আমরা বাংলাদেশে প্রাইমারি হেলথ কেয়ারটাকে এমনভাবে সাজাতে চাই, এই যে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা ওয়ার্ডে, এবং সেখানে এক একটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিটে 12 জন স্বাস্থ্য কর্মী থাকবে,
হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, এই ফ্র্যাগমেন্টেশন থাকবে না। সিএসসিপি, এইচএ, এফডব্লিউএ, এই যে বিভিন্ন নামে যে আমরা ফ্র্যাগমেন্টেড করে রেখেছি, এইটা থাকবে না, একটা ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচ থাকবে। যদি আমরা এরকম একটা ইন্টিগ্রেটেড প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমকে ইনস্টিটিউশনালাইজ করতে পারি, আমার মনে হয় না যে বাংলাদেশে আপনার এই কোনো ব্যাপারে ক্যাম্পেইন করা লাগবে, কারণ ইট শুড বি রুটিন ফাংশন। আমরা যে অ্যাওয়ারনেসের কথা বলি, আমি তো বলবো যে আমরা যতটুকু অ্যাওয়ার, এইটাও উপরওয়ালার তরফ থেকেই আমরা অ্যাওয়ার। আপনি আমাদের কাছে জিজ্ঞেস করেন, গ্রামে একজনের কাছে জিজ্ঞেস করেন যে তার সাথে একজন স্বাস্থ্যকর্মীর কন্ট্যাক্ট গত 1 বছরে কয়বার হয়েছে, ম্যাক্সিমাম বলবেন যে একবারও হয়নি। কখনোই কোনো স্বাস্থ্যকর্মী কোনো একটা ঘরে যেয়ে তাদের কিভাবে স্বাস্থ্য পরিচর্যা করা উচিত, গর্ভবতী মহিলার কিভাবে পরিচর্যা করা উচিত, একটা কিশোরী মেয়ের তার হাইজিন প্র্যাকটিস কীভাবে করা উচিত, কয়টা ফ্যামিলিকে যে আমরা বুঝিয়েছি। এই জন্যই আমরা বলি যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে ট্রিটমেন্ট সেন্ট্রিক থেকে সরিয়ে উই নিড এ প্যারাডিম শিফট। হ্যাঁ, উই হ্যাভ টু মেক ইট প্রিভেন্টিভ সেন্ট্রিক, প্রমোশন সেন্ট্রিক। যদি এটা আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় না যে আমরা এই অ্যাওয়ারনেসের অভাবে ভুগবো, আর এই বারবার কয়েক বছর পরপরই আমরা একটা ফেইলিওরের মুখোমুখি হব, এবং তখন আমরা সবাই খুব কনসার্ন হয়ে যাব। তো আপনার প্রশ্নের উত্তরে আমাদের এখন ব্যাপকভাবে সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার, যাদের আমি বললাম যে ইট শুড বি আ পার্টনারশিপ অ্যাক্রস পলিটিশিয়ানস, মিডিয়া, প্রফেশনালস, যারা স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি আছেন, আমাদের মসজিদের খতিব, মজিমরা আছেন, অন্যান্য ধর্ম উপাসনালয়ের অন্যান্য নেতৃবর্গ আছেন, সম্মিলিত ব্যক্তিরা আছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায়, সবার পার্টনারশিপের ভিত্তিতে আমাদের সমাজ এখন ব্যাপক একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। 1 নম্বর, আমাদের প্যানিক করা যাবে না। 2 নম্বর, আমাদের যে 5ই এপ্রিল থেকে যে প্রোগ্রাম শুরু হচ্ছে, এখানে যাতে ব্যাপক পার্টিসিপেশন হয়, সবাই ভ্যাকসিনেটেড হয়, এটা আমাদের করতে হবে। আর আমাদের হেলথ সিস্টেমসের কোভিডের সময় যে আমরা সক্ষমতা অর্জন করেছিলাম, ওই যেমন আইসোলেটেড করা, ভেন্টিলেশন, এই সক্ষমতাকে আমাদের আরেকটি এখন আবার ফিরিয়ে আনতে হবে, কারণ অনেক জায়গায় সক্ষমতাকে আমরা লুজ করে ফেলেছি, ওটাকে ফিরিয়ে আনতে হবে, যাতে মিজেলস আক্রান্ত হওয়ার পরে কোনো শিশু মৃত্যুর মুখে ঢলে না পড়ে। ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আমরা ডক্টর মাহমুদুর রহমান একটু ভিন্ন প্রসঙ্গে একটু যেতে চাই, যে বাংলাদেশে আমরা কথা বলছি এই যে হামের সংকট নিয়ে, পৃথিবীর অন্য কোনো দেশও কি কাছাকাছি রকমের কোনো সংকটে পড়েছে? তাদের এক্সপেরিয়েন্স কি, এবং তাদের ওইসব দেশে কি কারণে এই ঘটনাটা ঘটেছে, সেখান থেকে কিছু শেখার আছে কিনা আমাদের? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বিশেষ করে ডেভেলপড কান্ট্রিজেও কিন্তু মিসেল আপসার্চ হচ্ছে বেশ কিছুদিন যাবত। আচ্ছা। এবং এটা এই বছরের শুরু থেকেই বলতে হবে এটা চলছে, এবং বিশেষ করে ইউএসএ তে বিভিন্ন স্টেটে অনেক আপসার্চ। এমন আমরা পার্শ্ববর্তী দেশে যদি দেখি, ইন্ডিয়াতে, সেখানে কিন্তু আমাদের মতো প্যাটার্ন একই রকম। সেখানেও কিন্তু 1 বছরের নিচে প্রথম ডোজের আগে বাচ্চারা সেখানে আক্রান্ত হচ্ছে। তারা কিন্তু এগুলি মানে বিভিন্ন জায়গায় সেরকম আউটব্রেক ডিটেকশন হয়। এবং মিজলসের একটা জিনিস সুবিধা হলো যে সার্ভিলেন্সটা খুব ওয়েল এস্টাবলিশড, এবং চাইলে যে কোনো জায়গায় কিন্তু এটা সাথে সাথে কন্টেইন করা যায় যদি ভ্যাকসিন অ্যাভেলেবেল থাকে। এবং সেটাই আমাদের এখানে মিস হয়ে গেছে এইবার, যেটা হওয়া উচিত ছিল না। যাই হোক, আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই এটা করতে পারবো। আমি একটা জিনিস অ্যাড করবো এখানে, যে আমাদের যে আউটব্রেক ইনভেস্টিগেশনটা জোরদার করতে হবে। যেখানে যেখানে আউটব্রেক ক্লাস্টার বলি আমরা একসাথে, এই ক্লাস্টারগুলি পরে আউটব্রেক ইনভেস্টিগেশন করে যদি করা হয়, তাহলে আমরা খুব তাড়াতাড়ি এটাকে কন্টেইন করতে পারবো, তাহলে কিন্তু আরো বেশি ছড়াবে। তো এইটা একটা সিদ্ধান্ত হয়েছে অলরেডি। এটা তারা কাজ করা শুরু করে দিছে, যে কন্ট্যাক্ট কেস ট্রেসিং, যে একটা কেস যদি হয় তার সাথে কারা কারা মানে কন্ট্যাক্টে এসেছিল, ওদেরকে ফলো আপ করা অথবা ভ্যাকসিন দেওয়া। এইটা যদি শুরু হয় ওইভাবে, যেটা অলরেডি আসলো, যে ইমার্জেন্সি ভ্যাকসিনেশন, তাইলে কিন্তু আমরা এই ছড়ানোটা অনেক তাড়াতাড়ি বন্ধ করে ফেলতে পারবো। যেটাকে আমি টার্গেটেড ইন্টারভেনশন বলতে চাই। আর লেসন্স লার্ন যেটা বলছেন, অন্য কান্ট্রিতে মিজলসের ব্যাপারে একই রকম পরিস্থিতি সব দেশেই হয়, যেখানে অনেক বেশি তাড়াতাড়ি ছড়ায়। তো যেই দেশে ভ্যাকসিন হেজিটেন্সি বেশি আছে, সেখানে অনেক সমস্যা। কিন্তু বাংলাদেশে আমি বলবো, আমার পার্সোনাল, আমি 39 বছর যাবৎ পাবলিক হেলথে কাজ করি, আমি ভ্যাকসিন নিয়ে কাজ করি বহুদিন যাবৎ, মিজলস এবং পোলিওতে, রিজনালি, গ্লোবালি। আমি যেটা বলবো যে বাংলাদেশে আসলে ওই ফর্ম অফ ভ্যাকসিন হেজিটেন্সি নাই। ভ্যাকসিন দিতে বললে মানুষের লাইন ধরে দাঁড়ায় যায়, এটা অন্য দেশে আপনি পাবেন না। এটা আমাদের যেটা আছে, আমরা ভ্যাকসিন অ্যাভেলেবেল করলে
এবং আমরা যদি মানুষকে ভালোভাবে বোঝাতে পারি, আমাদের খুব মানে কাভারেজ, অনেক কাভারেজ আমরা করতে পারবো বলে আমি আশা করি। জি, ধন্যবাদ ডক্টর মাহমুদুর রহমান। আমি এবার একটু আসবো ডক্টর জিয়া হায়দার আপনার কাছে। আমাদের এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সুস্বাস্থ্যের বাংলাদেশ উদ্যোগ নিয়েছিল এবং আপনারা সেটা নিয়ে কাজ করেছেন দীর্ঘ সময় ধরে। এই প্রথম এসেই কিন্তু আপনারা অল্প সময়ের ভিতরেই একটা সংকটে পড়েছেন। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার পথে এই সংকট থেকে আপনাদের শিক্ষা কি হবে এবং আপনারা এটাকে মোকাবেলায় আপনাদের ইতিমধ্যেই যে পলিসিগুলো ছিল সেটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন? আমরা তো সুস্বাস্থ্যের যে বাংলাদেশ আমাদের ইনিশিয়েটিভ, এখানে আমরা বেশ কিছু প্রায়োরিটাইজ প্রোগ্রামকে আইডেন্টিফাই করেছি এবং একটা বড় প্রায়োরিটি হলো যে আমাদের হেলথ সিস্টেমটাকে অটোমেশন করা। জি, তার মধ্যে হেলথ কার্ড আছে, ইলেকট্রনিক রেফারেল সিস্টেম আছে, ইলেকট্রনিক ইন্টিগ্রেটেড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এগুলো করা। আর একটা হলো যে আমাদের যে প্রাইমারি হেলথ কেয়ার, আমি যে কথাটা বললাম, জি, সারা বাংলাদেশে প্রাইমারি হেলথ কেয়ারের নেটওয়ার্কটা এমনভাবে করা যাতে প্রত্যেকটা মানুষের কোয়ালিটি প্রাইমারি হেলথ কেয়ারের অ্যাক্সেস থাকে ফ্রি অফ কস্ট। তো আমার তো মনে হয় যে আমরা যদি প্রাইমারি হেলথ কেয়ারটাই সঠিকভাবে করতে পারি, জি, যেমন একটা ইউনিয়নে যদি আমরা স্বাস্থ্যকেন্দ্র থাকবে, তার নিচে 3টা স্বাস্থ্য হাব থাকবে যেগুলো প্রমোশন এবং প্রিভেনশনের এপিসেন্টার হবে, তার সাথে যুক্ত থাকবে 3জন করে কমিউনিটি হেলথ ওয়ার্কার, তাদের এরিয়া ভাগ করে নেবে এবং এই কমিউনিটি হেলথ ওয়ার্কাররা প্রত্যেকটা ঘরে বাসে অন্তত একবার যাবে, তারা নিউ প্রেগনেন্সি আইডেন্টিফাই করবে, ছোট বাচ্চাদের নিউট্রিশন মনিটরিং করবে, তাদের এই যে টিকা দেওয়া, হ্যাঁ, এগুলোকে মনিটরিং করবে, তাদেরকে টিকা সঠিকভাবে সময় দিচ্ছে কি না, হ্যাঁ, না দিয়ে থাকলে তাকে টিকা দেওয়ার জন্য পাঠাবে। যে কাজগুলো সব যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমি মনে হয় যে একটু আমি যেটা বললাম সিস্টেম স্ট্রেন্থেনিং যদি করতে পারি, তাহলে পরে ভবিষ্যতে এই ধরনের যে হেলথ থ্রেট, এগুলো থেকে আমাদের দেশটাকে আমরা মনে হয় যে একটু মুক্ত রাখতে পারবো। রাখা যাবে। ধন্যবাদ ডক্টর জিয়া হায়দার। আমরা ডক্টর জাহিদ, আমরা এই যে সংকটের ভিতরে এই মুহূর্তে আছি, আপনারা এমনিতে আমাদের এখনকার বিভিন্ন অঞ্চল ভিত্তিক নানান রকম তথ্য আপনাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে। সেই তথ্যগুলোকে ব্যবহার করে ওইসব অঞ্চল ভিত্তিক যে ইন্টারভেনশনগুলো আপনারা দিচ্ছেন সেগুলো কোন রকমের, আমাদেরকে কিছু এক্সাম্পল দিতে পারবেন কিনা যে পার্টিকুলার কোন অঞ্চলে আপনারা একটা ব্যবস্থা নিয়েছেন এবং ওই অঞ্চলের শিক্ষাটা আবার অন্য অঞ্চল যেখানে এখন হয়তো ওইভাবে ছড়ায় নেই সেখানে কাজে লাগানো যায়, এরকম কোনো বিষয় কি ঘটেছে কিনা এখন? অ্যাকচুয়ালি প্রথমে যেটা বলছিলাম সেটা হলো যে আউটব্রেক হওয়ার পরে সাথে সাথে আমাদের এর ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা চেঞ্জ করে ফেলছি, প্রোটোকল না, সিস্টেমটা চেঞ্জ করে ফেলছি। যেমন প্রথমে যেটা বললাম যে আইসোলেশন সেন্টার, আইসোলেশন ওয়ার্ড তৈরি করে দেওয়া, এটাকে এক্সট্রা এমফেসিস দেওয়া, ফিভারের কোনো বাচ্চা আসলে এটাকে অন্য কোনোভাবে চিন্তা না করে প্রথমে আমাদের মাইন্ড সেটআপটি আমরা এখন এরকম করে ফেলছি, এটাই বোধহয় মেজেলস হতে পারে। সুতরাং তাকে এই ধরনের কাজগুলো আমরা করছি এবং আমাদের যারা হেলথ ওয়ার্কার যারা কাজ করছে, ইভেন ডক্টর যারা রিসেন্টলি আপনি জানেন 48 বিসিএসে প্রায় 3000 ডক্টর জয়েন করছে বাংলাদেশে, তারা এই জিনিসগুলো কিন্তু তাদের মাইন্ডসেট করে ফেলছে অলরেডি যে বাচ্চা যদি জ্বরের কোনো বাচ্চা আসে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে এটা মেজেলস আনলেস প্রুভ আদারওয়াইজ। আচ্ছা, এটা একটা জিনিস। আরেকটা হলো যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এটার আউটব্রেক হওয়ার কারণে আমরা যদি একটা খুব মানে পপুলারাইজড একটা স্লোগান আমরা কিছু তৈরি করতে পারি, তার মধ্যে যেটা আমাদের মতো দেশের দরিদ্র দেশের জন্য সবচেয়ে বেশি এফেক্টিভ, যে বাচ্চাটা জ্বরে আক্রান্ত হওয়ার সাথে সাথেই আমরা যদি তাদের আইসোলেশন করতে পারি, আইসোলেশন অ্যান্ড আইসোলেশন, তাহলে এটা ছড়াচ্ছে না, কারণ ইটস ভেরি কন্টাজিয়াস অ্যান্ড ইনফেকশাস ডিজিজ, একজন থেকে প্রায় 20 জন ছড়াইতে পারে। তো এটা করলে আমার মনে হয় যে এখানে আমরা একটা ইন্টারাপ্ট করতে পারবো এই টোটাল ডিজিজ প্রসেসের ক্ষেত্রে। আচ্ছা, আমরা একটা প্রশ্ন একটু আসে এখানে, আমরা বাচ্চাদের নিয়েই তো কথা বলছি আসলে, যে হাম কি আসলে শুধু বাচ্চাদেরই হয়, যেসব বয়স্করা বাবা মা অথবা তাদের চেয়ে একটু বড় ভাই বোনেরা যদি যাদের যত্ন নেবে এই বাচ্চাটার, তাদেরও কি এখানে সংক্রমিত হওয়ার সুযোগ আছে কিনা? হ্যাঁ, তাদেরও হতে পারে। এ পর্যন্ত 5 জন আইডেন্টিফাই হয়েছে অ্যাডাল্ট আমাদের দেশে, কিন্তু এই সংখ্যাটা তো খুবই কম এবং তাদের যে সংকট বা তাদের যে হেলথ কনসার্ন সেটাও কি একই রকমের কিনা, বাচ্চাদের মতো কিনা, নাকি তাদের একটু বাচ্চাদের মতো না, তাদের ইমিউন সিস্টেম তো ওয়েল ডেভেলপড, হ্যাঁ, তারা এটাকে হয়তো সহজে কাটায় উঠবে। এখন এর ভেতরে যদি কোনো ডিজাস্টার হয়, এই অল্প সংখ্যক
অ্যাডাল্ট পপুলেশনের ভেতরে, সেটা আমাদের অবশ্যই নাড়া দেবে। তো এরকম ঘটনা ঘটবে বলে আমরা মনেও করছি না, বা এটা নিয়ে আমরা শঙ্কিত না। হয়তো এই বাচ্চাগুলো আউটব্রেক হওয়ার কারণে কিছু অ্যাডাল্ট যাদের হয়তো ইমিউন সিস্টেমও দুর্বল, আমরা জানি না, নিউট্রিশনাল স্ট্যাটাসও হয়তো পোর, তারা এরকম ভিক্টিমাইজড হয়ে গেছে। তো এটা সংখ্যা খুবই কম, এটা 5 জন মতো, আচ্ছা, 3 জন মহিলা 2 জন পুরুষ। ধন্যবাদ ডক্টর জাহিদ। ডক্টর মাহমুদ, আমরা এই যে প্রসঙ্গটা আলাপ করলাম একটু মাত্রই, যে আমাদের যেসব অঞ্চলে ইতিমধ্যেই বেশি আক্রান্ত পাওয়া গেছে, আপনি নিজেই বলেছেন যে এইসব জায়গা থেকে আসলে আমাদের ডেটা নিয়ে সেগুলোকে খুব তাড়াতাড়ি বিশ্লেষণ করে আবার পলিসিতে কাজে লাগানো দরকার, এখনই দরকার। এই বিষয়ে কি আপনাদের কোনো উদ্যোগ এই মুহূর্তে আছে কিনা, এবং এটা আমরা কত দ্রুত দেখতে পাবো বলে মনে করছি? এটা অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। বিশেষ করে আউটব্রেক ইনভেস্টিগেশন ঢাকা বেসড এবং রাজশাহী বেসড অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেই সব জায়গায় কিন্তু অলরেডি আইডেন্টিফাই করা হচ্ছে যে আসলে সোর্স অফ ইনফেকশন পাওয়া যায় কিনা, এবং কন্ট্যাক্ট ট্রেসিং এ কারা কারা এফেক্টেড হচ্ছে এবং ওদেরকে কিভাবে কোয়ারেন্টাইন বা আইসোলেশন যেটাই করি এটা করার মতো ব্যবস্থা দেওয়া। তো এইগুলি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এটা আরেকটু ব্যাপকভাবে স্টার্ট হবে আরো কামিং ডেজে, কারণ একটা ভালো জিনিস হচ্ছে যে আমাদের হাতে কিন্তু ইনফরমেশন আছে জি। যে আসলে কেস রিপোর্টিং করা। একটা আননোন ডিজিজের ক্ষেত্রে যেটা হয়, মিজলসের ব্যাপারে যেটা হচ্ছে, যেটা অলরেডি এস্টাবলিশড এবং প্রত্যেকটা কেস কিন্তু রিপোর্ট হওয়ার কথা আইনগতভাবে। তো ওই রিপোর্টিং সিস্টেম কিন্তু আছে, যে কারণে এটা এখানে WHO সাপোর্ট দেয় বিশেষভাবে, এবং আমাদের তো সিস্টেম আছেই, সেই রিপোর্টগুলি আসে। আরেকটা প্রশ্ন আপনি করেছিলেন সিজনালিটির বিষয়ে, সেটা আমি একটু জি। কথা বলে ফেলতে চাই হ্যাঁ। এখানে। জি। সিজনালি কিন্তু আমরা দেখি এটা সাধারণত শীতকালে হওয়ার কথা, এটা হয় সাধারণত শীতের সিজনে, এবং এটা এই ভাইরাসটা কিন্তু শরীরের